বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এটা হলো 1 নম্বর চা পাতা। একটু ঘোরান, এদিক দেখুন। আমরা হালকা এটা স্মেল নিচে বসে যাবে, এই পাতাগুলো কোনো সময় উপরে থাকবে না। এটা কালার তো আয়না দেখা যাবে। এই যে পাহাড়ে আনারস ধরেও আছে, কিছু গাছে দেখতে পাবেন। এই যে আনারস গার্ডেনের নাম করা 7 কালার টি। এখন ঘড়িতে সকাল 5:30। এত সকাল সকাল সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি ভাবছেন? চলেন গল্প করতে করতে বলা যাক। এর মাঝে আমাদের গাড়ি চলে এসেছে। মেহেদি উবারে কল করেছিল, গাড়িতে উঠছিলাম। মিথিসাও আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর মেয়েটা কিভাবে যেন টের পেয়ে যায় যে আমরা ঘুরতে যাব বা আজ আমাদের সকালে উঠতে হবে, সে একদম টাইম মতো উঠে যায়। আমাদের অ্যালার্ম দেওয়া লাগলেও আমার মেয়েটার কিন্তু অ্যালার্ম দেওয়া লাগে না। যাই হোক, আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। আমরা ধানমন্ডি থেকে বাংলা মোটর হয়ে এখন যাচ্ছি কমলাপুর রেল স্টেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের একদিনের ট্যুরে নিয়ে যাব সবচেয়ে কম খরচে সবচেয়ে সুন্দর জায়গায়। আজকের দিনটা আমাদের সাথেই থাকুন। যেহেতু এটা অনেক ভোরবেলা, লোকজন ছিল না, জ্যাম ছিল না, আমাদের গাড়ি ঝড়ের গতিতে চলছে। আমরা মাত্র আধা ঘন্টার সময়ের মধ্যে পৌঁছে গেলাম একদম কমলাপুর রেল স্টেশন। ব্যাগ নাই, আমারে নিয়ে গেলে চলেন। হ্যাঁ চলেন মামা। মামা বলতেছিল লাগবে কিনা, বললাম মাথায় করে নিলে চলো, মাথায় করে নিলে নেন। তাই এসে কেন আমার ব্যাগ নাই, আমার একটু হাঁটা যদি না লাগে কত নিবেন? আমরা কমলাপুর রেল স্টেশনের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। এখানে ঢোকার সময় গেটের থেকেই আপনাদেরকে টিকিট চেক করবে। এখানে যে সব সময় টিকিট চেক করে তা না, টিকিট চেক এখানে না করলেও আপনাকে ট্রেনের মধ্যে অবশ্যই টিকিট চেক করবে। চলো আগাও। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য আপনি ঢাকা থেকে সিলেটগামী অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। তারপর সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ট্রেনে টিকিট কেটে নেবেন। আমরা টিকিট কেটেছিলাম পারাবাত এক্সপ্রেসের। এখান থেকে আমরা স্ক্রিনে দেখে নিলাম যে আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আছে। তারপর সেখান থেকে আমরা প্ল্যাটফর্ম নাম্বার দেখে আমরা সেই প্ল্যাটফর্মে চলে গেলাম। আপনি এই স্ক্রিন থেকে দেখে আপনার প্ল্যাটফর্ম নাম্বার কনফার্ম করে নেবেন। এটা কিন্তু এক এক সময় এক এক প্ল্যাটফর্মে দাঁড়ায়। সো একবার যে প্ল্যাটফর্মে দাঁড়াবেন সেটাই যে পরবর্তীতে হবে এমন কোনো কথা নয়। এই জন্য স্ক্রিনে সবসময় দেখে নেবেন যে আপনি যে ট্রেনটায় যাবেন ট্রেনের নাম অনুযায়ী সেটা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মে যাবেন। এটা বেশিরভাগ সময় একই প্ল্যাটফর্মই হয়, কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। পারাবাত এক্সপ্রেস ছাড়াও ঢাকা থেকে সিলেটগামী অনেকগুলো ট্রেন চলে। এগুলোর মধ্যে আছে জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস আর হলো উপবন এক্সপ্রেস। পারাবাত এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন সকাল 6:30। জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন সকাল 11:15। এই দুইটি ট্রেন শুধুমাত্র মঙ্গলবার ব্যতীত বাকি সব দিনই চলাচল করে। কালনী এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় দুপুর 2:55। শুধুমাত্র শুক্রবার ব্যতীত সব দিনই চলাচল করে এই রুটে। উপবন এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় রাত 10টায়। শুধুমাত্র বুধবার ব্যতীত বাকি সব দিনই চলাচল করে। আমরা যেহেতু দিনে গিয়ে আবার দিনে চলে আসব, তাই আমরা বেছে নিয়েছি পারাবাত এক্সপ্রেসকে।
পারাবাত এক্সপ্রেসে 4 ধরনের টিকিট পেয়ে যাবেন। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার স্নিগ্ধা ক্লাসের টিকিট পাবেন জনপ্রতি 524 টাকা, শোভন চেয়ার 275 টাকা, ফার্স্ট ক্লাস সিট 420 টাকা, এসি বার্থ 627 টাকা। ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে মাঝে 6টি স্টেশন পড়বে। 7 নম্বর স্টেশন অর্থাৎ শ্রীমঙ্গল স্টেশন পৌঁছাবেন 10:30 আপনারা অবশ্যই খেয়াল রাখবেন শায়েস্তাগঞ্জ স্টেশনের পরের স্টেশনই শ্রীমঙ্গল স্টেশন। শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে সর্বসাকুল্যে 4 ঘন্টার মতন সময় লাগবে। ইতোমধ্যে আমাদের ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আমরা আমাদের বগির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যেহেতু আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা এই ট্যুরটা দেব সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে সুন্দর একটা জায়গায় যাব, এই জন্য আমরা কেটেছিলাম শোভন চেয়ার, যেটার দাম ছিল জনপ্রতি মাত্র 275 টাকা। আর আপনি যদি এই টিকিট অনলাইনে কিনে থাকেন তাহলে আপনাকে এক্সট্রা 20 টাকা দিতে হবে, 295 টাকা মাত্র। আমরা আমাদের বগিতে চলে এসেছি, আমরা বগিতে উঠে যাব। আমাদের নির্ধারিত বগিতে আমরা উঠে গেলাম। উঠে আমরা আমাদের সিট খুঁজবো। প্রথমেই আমরা আমাদের সিট খুঁজছি, গিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের সিট। আমাদের সিটে একজন বসেছিল, সে আমাদেরকে দেখে তাকে বলতে সে আমাদের সিট ছেড়ে দিল। তারপর আমরা আমাদের সিট নিয়ে বসে পড়লাম। সিটে বসে সবকিছু গুছিয়ে রেখে আমি মিথিশাকে খাবার দিচ্ছিলাম। ও তো সকালে উঠে কিছু খায়নি, আমরা দুজন নাস্তা করে এসেছি, ও কিছু খায়নি, এই জন্য ওর জন্য দুধ করে নিয়ে এসেছিলাম, ও সেটা এখন খাবে। মিথিশা লক্ষ্মী মেয়ে হয়ে ব্রেকফাস্ট করছিল। ওর ব্রেকফাস্ট করতে করতে মইনুল ভাইয়া চলে আসছে, আমাদের এই যাত্রার সফর সঙ্গী মইনুল ভাই। মইনুল ভাই চলে আসছে, আসেন। দাঁড়ান, বসেন। চলে আসবেন। তারপর মেহেদি আমাকে আর মইনুল ভাইয়াকে পরিচয় করিয়ে দিল, আমরা পরিচিত হয়ে নিলাম। মিথিশাও পরিচয় হয়ে নিল। তারপরে সে তার মতো করে খাচ্ছিল লক্ষ্মী মেয়ে হয়ে, একটু দুষ্টু করছিল খাওয়া বাদ দিয়ে। তারপরে সে একটু দুষ্টু করতেছিল, যেহেতু তার এখন পেটটা ভরে গেছে, সে দুষ্টুমি করছিল খুব। এত সকাল সকাল উঠে আমার খুব ঘুম পাচ্ছিল, প্রচন্ড ঘুম পাচ্ছিল, আমার চোখে তাকাতে পারছিলাম না, মনে হচ্ছিল একটু ঘুমিয়ে পড়ি। মিথিশা তার দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। মিথিশা একবার চিপস খাবে, একবার ফিডার খাবে, একবার ফল খাবে, সে এক একটা করে চালিয়ে যাচ্ছে। তারপর আমি মেহেদি আর মইনুল ভাইয়ের কিছু ছবি তুলে দিচ্ছিলাম। মেহেদির সিট আমার পাশে থাকলেও যেহেতু মইনুল ভাইয়ের পাশের সিটটা ফাঁকা ছিল, সে আপাতত মইনুল ভাইয়ের সিটেই বসেছিল। তারা দুজন এক পাশে বসেছিল, আমি আর মিথিশা এক পাশে বসেছিলাম। ঘড়িতে তখন 6:30 বেজে গেলেও ট্রেন এখনো ছাড়েনি। সবাই অপেক্ষা করছিল ট্রেন কখন ছাড়ে। ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে 15 মিনিট পরে ট্রেনটা ছাড়লো। ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন 15 মিনিট লেট। ট্রেন আমরা দেখতে পাচ্ছি অকেজ ট্রেনগুলো এখানে রেখে দিয়েছে। ট্রেনের নাম আমাদের ট্রেন দেখা যাচ্ছে। এটা নিয়ে আমাদের আমাদের যাত্রা।
মইনুল ভাইয়া হালকা নাস্তা করে নিচ্ছিল আর মিথিশা খুব এনজয় করছিল এখানে। সে ট্রেনে চড়তে খুব ভালোবাসে, সে বড় মানুষের মতো হাত বাড়িয়ে দেয় বাইরে, তারপরে সে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিল ট্রেনের এদিক দিয়ে, সে খুব মজা করছিল। এখান থেকে বিমানবন্দর টার্মিনাল দেখতে পাবেন রেলে বসে। টার্মিনাল 3 কিছুক্ষণের মধ্যে আমরা বিমানবন্দর স্টেশনে পৌঁছে গেলাম। এখানে অনেক যাত্রী অপেক্ষমান ছিল, তারা ট্রেনে উঠবে। এখানে ট্রেন থেমে 3 থেকে 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল। এরই মাঝে যাদের নেমে যাওয়ার তারা নেমে গিয়েছিল, আর যাদের ওঠার তারা উঠেছিল। তারপর ট্রেন আবার যাত্রা শুরু করলো আমাদের গন্তব্যের দিকে। আমরা ছুটে চলেছি আস্তে আস্তে। মিথিশা তার পাপার সাথে দুষ্টুমি করছিল। ট্রেনে এসে আপনি আপনার সকল প্রয়োজনীয় জিনিস এখানে পেয়ে যাবেন। এখানে প্রতিনিয়তই হকারদের হাঁকডাক চলে। এছাড়া ট্রেনে আসলে এরকম ভিক্ষুকের দেখা মিলবে আপনার অহরহ। আমাদের ট্রেন শহর পেরিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। আমরা ছুটে চলেছি। চিরাচরিত শহরের ইট পাথরের গণ্ডি পেরিয়ে আমরা গ্রামের দিকে যাচ্ছি। গ্রামের অপরূপ সৌন্দর্য, সবুজ আমাদের চোখকে বিমোহিত করছিল। তারপরে এখান থেকে আমরা ঝালমুড়ি কিনে নিলাম। ঝালমুড়ি খেতে গেলে এখন আমার মনে পড়ে কলকাতার কথা। কলকাতায় এত জঘন্য ঝালমুড়ি বানায়, ওদেরকে মনে হচ্ছিল যে আমাদের ঝালমুড়ি মামাদের থেকে ওদেরকে ঝালমুড়ি বানানো শেখায়। ট্রেনের মধ্যে আপনি সুন্দর ওয়াশরুমও পেয়ে যাবেন, যেখানে আপনি হাত মুখ ধুয়ে নিতে পারবেন। মইনুল ভাইয়া হাত মুখ ধুয়ে নিচ্ছিল, তার মেয়েটি ভিডিও করছিল। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? আজ আমাদের ট্রেনের বাড়ি শ্রীমঙ্গল। আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এত সুন্দর সবুজ, আমার খুব ভালো লাগে। ট্রেন জার্নিটা এই জন্যই এত মজার যে গ্রামের মধ্যে দিয়ে যায়,
খুব সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাওয়া যায়। এই জন্যই আমি সবসময় জানালার পাশের সিটে বসি। আস্তে আস্তে বেলা বাড়ছে আর গরম বাড়ছে। এই গরমে মিথিশার একটু কষ্ট হচ্ছিল, একটু না অনেকটাই কষ্ট হচ্ছিল। ও জামা কাপড় খুলে ফেলছে। আমার মেয়েটা গরম একদম সহ্য করতে পারে না, তবে আমি ওকে গরম ঠান্ডা সবকিছুতে সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য সবকিছুই ট্রাই করি। যেতে যেতে আমরা অনেক পানের বরজ আর সবজি ক্ষেত দেখছিলাম, খুব ভালো লাগছিল। মিথিশা খুব এনজয় করছিল, সে বারবার ওয়াও ওয়াও করে চিল্লাচ্ছিল, খুব মজা পাচ্ছিল সে। প্রচন্ড গরম পড়েছে, একদম টেকাই দেয় এরকম অবস্থা। ট্রেন যখন চলে তখন তো ভালোই, যখনই থামে তখন আর টেকা যায় না। তবে ঘুরতে চাইলে কষ্ট আপনাকে করতেই হবে, যেভাবেই হোক আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট যদি না করতে পারেন তাহলে ঘোরা আপনার জন্য নয়। যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আমরা এখন নেমে পড়বো। আস্তে আস্তে নামো। যাও যাও। শ্রীমঙ্গল স্টেশন, এই যে আমাদের ময়নাল ভাই, শ্রীমঙ্গলে চলে আসছি আমরা। শ্রীমঙ্গল স্টেশন স্টেশনে নেমে আমরা সারাদিনের জন্য একটা গাড়ি রিজার্ভ করলাম। এরপর আমাদের গাড়ির ড্রাইভার আমাদের বলছিল যে আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাবে, কি কি দেখাবে। বৌদ্ধভূমি, পাহাড়ি রাতের বাগান, তারপরে আই লাভ শ্রীমঙ্গল যেন লেখা। আর একটা আছে না ওই যে কি যেন চায়ের রাজধানী লেখা, যেটা চায়ের দেশ, চায়ের স্বাগতম, স্বাগতম চায়ের দেশ, ওটা তো ওই চা ইনস্টিটিউট। এটা তারপর বলতে গেলে নবছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, নুরজাহান টি স্টেট, পদ্মসরা, দার্জিলিং, আদিবাসী মণিপুরি যে গ্রাম যেটা আছে যে নীলকণ্ঠ, এগুলো সব। আর এই যে এই তো নীলকণ্ঠ, আর ওই যে কি বলে সীতেশ বাবু, এটা তো ওইখানে। সময় পাইলে আপনাকে নিয়ে যাবো। আর দার্জিলিংটা হলো নতুন হয়েছে, ওটা কি অনেক সুন্দর। আর এমনি আপনারা তো সারাদিনের জন্য ই করেন মোটামুটি। এই যে মামার সিএনজি
আপনারা চাইলেও মামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। 1500 টাকা। আপনার কন্ট্যাক্ট নাম্বার বলে দেন তাহলে। 01712 98 23 59। আচ্ছা, আপনারা যারা যেতে চান মামার সাথে যোগাযোগ করতে পারেন। যেটা সুবিধা হয় আনাল ভাই, আইজান আইজান গেস্ট দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। এখানে চা অনেক পাওয়া গেলেও সব দোকানে কিন্তু অরিজিনাল চা পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো মিক্সড। এটাই আমাদের ড্রাইভার বলছিল, এখানে সব জায়গায় অরিজিনাল চা না পাওয়া গেলেও দু এক জায়গায় চা পাওয়া যায়। আমরা আপনাদেরকে এরকম একটা দোকান দেখিয়ে দেবো যেখানে আপনারা অরিজিনাল চা পাবেন। পৌরসভা পাহাড়ি একদম তাজা কলা। ভাই পাহাড়ি ফ্রেশ কলা কিনলে বাংলাদেশ চা বলে ইনস্টিটিউট আপনার সবকিছু করা হয়। এটাই মেন, এইগুলো মেন ফিনলের মেন। এখানে এই কোর্টটাতে আছে এভরিথিং আপনার সম্পূর্ণ এখান থেকে রিসার্চ করা হবে। এই রিসার্চের মাধ্যমে টাকাগুলো আপনি দর্শনে বিক্রি করবেন। দর্শন ছাড়া আপনি মেইন ম্যানেজার ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না। আপনারা চুরি বাপারে করে বিক্রি করে এটা বিক্রি করতে হবে 2 নম্বর 3 নম্বর গ্রেডের, জীবনে বিক্রি করতে পারবে না। এটা কি লোকালি সেল হয় এই চা? এখানে লোকালে দর্শনে যায়, দর্শনে আপনি সবাই কিনি, কিন্তু বুঝছি অনেক দোকান আছে মিক্স করে বিক্রি করে। আমার একটা দোকান বাদে আর 1 নম্বর চা পাতা পাবে। আর তো ম্যাক্সিমাম দোকানেই তো গোয়া। হ্যাঁ, গোয়া থাকে, এটা বাস্তব। আপনি পয়সা দিবেন, মাল পাবেন। আপনার টাকা 2 টাকা দিবেন, যেমন এটা অরিজিনাল পাতা 1 নম্বর দোকান হলো গিয়া পাতার পরিমাণ অল্প আর স্ট্রং হবে, আর একটা কাঁচা মেহেদির মতো একটা সেন্ট করাবে চা খাইলে। অরিজিনালটা তো খাইলেই বোঝা যাবে। এখান থেকে চা পাতা নিয়ে গবেষণা করা হয়। হ্যাঁ, গবেষণা করতে হয়। এখানে আপনি যারা আপনি 300 টাকা থেকে ধরে 550 টাকা 600 টাকা এবং 1 নম্বরটা। আচ্ছা। আর যদি সরকারি ফুড থেকে নেন যে 1200 টাকা, যদি সেম মাল আমার বাইরে পাওয়া যায়, সরকারি কোড দিতে আছে, এই টাকাটা যদি সিলটা ইউজ করা হয়, এই সেম মানে বাইরে মানে দর্শনে বিক্রি করা হয়। আর ফুড থেকে নিলে টাকা একটু বেশি করবে, সরকারি সিস্টেম করা আছে তার এই কাজগুলো সব কিছু মিলে। ওই যে বাংলা চা বোর্ডে যে দেখা যাচ্ছে কিনলে ওই যে সমস্যা হালকা স্লো করেন, চা সমস্যা নাই। চলে আসছে। ওকে, টাকা বানা। এখন আমরা আপনাদেরকে এমন একটা দোকানে নিয়ে যাচ্ছি যেখানে আপনারা অরিজিনাল চা পাবেন মিক্সড ছাড়া। এই দোকানে অনেক ধরনের চা আছে। আমরা এখানে চা সিঙ্গারা খাওয়ার বিরতি নিচ্ছি। শ্রীমঙ্গলে আসলে অবশ্যই এই চার দোকান একবার ঘুরে আসতে পারেন এবং অরিজিনাল চা। এটা লোক 1 নম্বর চা পাতা। একটু ঘুরান, এদিক দেখেন। সত্যি বলতে কি স্মেলটাও কিন্তু দেখেন ফুলতেছে এবং দারুণ একটা স্মেল আসতেছে। এই স্মেলটা আপনি কোথাও পাবেন না। সেটাই না, কালেকশনও তো অনেক কালেকশন। এটা হলো A গ্রেডের, এটা হলো 2 গ্রেডের, এটা হচ্ছে 3 গ্রেডের। এখানে সব প্যাকেজ বিক্রি করে। হ্যাঁ, এটা 2 গ্রেডের হলো এটা। সমস্যা নাই, আমরা হালকা চা নাস্তা খাবো এখানে রংধনু 7 রং রেস্টুরেন্ট। মিতু আসো। শ্রীমঙ্গলে আসবো আর চায়ের স্বাদ মানে তত হয় না, এর জন্য হলো
এখানকার সিঙ্গারা যথেষ্ট মজার ছিল, আমরা অনেক মজা করে সিঙ্গারাটা খেয়েছি, অনেক স্বাদের ছিল। কালকে নাস্তা করছেন শ্রীমঙ্গল। কথা এখন কাঁচা পাতা কোনো চা নাই, এটা মিশে চলে যেতে। আচ্ছা আচ্ছা। এটা স্মেল নিচে বসে যাবে, এই পাতাগুলো কোনো সময় উপরে থাকবে না। কালার তো আয়না দেখা যাবে, এই যে এই যে আয়না রোদে দেখে, এই যে আসলে এই যে দেখছেন, এটা স্মেলটা শুনেন। হ্যাঁ একটু খেয়ে দেখো তো, রিভিউ দাও। অরিজিনাল চাই নিয়ে নে ভাই, ঠান্ডা থেকে ঝুলি করতে নিয়ে নে, পানি লাগবে। এই আপনি খাবেন না, এটা নেন, দুলিটা বিচে ঘুরে দেন একদম। চায়ের দোকানের পাশে একটা সুন্দর দোকান ছিল, যেখানে বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস ছিল, আর সেগুলো অসম্ভব সুন্দরও ছিল। মিথিশাও খুব পছন্দ করেছিল। পাপা ভাল লাগছে তোমার? এই যে বেবি, পাপা ভালো লাগছে? ভালো লাগছে? এরপর আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাচ্ছি দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে। এত সুন্দর সবুজের সমারোহ, মন প্রাণ জুড়িয়ে যায়। অনেক সুন্দর, সেখানে না গেলে বুঝবেন না, আসলেই খুব সুন্দর। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে এটা একেবারেই অসাধারণ একটা জার্নি হবে, খুব সুন্দর একটা জায়গা। তারপরে খানার পরেও এখন এই দিকে মানসিক আচ্ছা, বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে যাস, এই কথা শুনিনি এমন মেয়ে মনে হয় আমাদের বাংলাদেশে অন্তত একটাও পাওয়া যাবে না। যাই হোক, তো আপনারা পেলেন সেই জামাই যে বিয়ের পরে আপনার আমার মায়ের কথা মতো ঘুরতে নিয়ে যাবে। যদি পেয়েও যান ভাগ্যগুণে, বিপত্তি আবার এখানে যে যে মা বিয়ের আগে বলতো বিয়ের পরে ঘুরতে যাস, সে মাই আজকাল বলে টাকা খরচ করো না অনর্থক, বাচ্চা কাচ্চার জন্য গোছাও। কি একটা অবস্থা ভেবে দেখেন তো। আবার জামাই বলে যে অফিসে অনেক কাজ, সময় নেই। এই জন্য সবকিছুর সমাধান নিয়ে আজকে আমাদের এই ট্যুর, যেখানে সবচেয়ে কম খরচে সবচেয়ে সুন্দর জায়গায় আমরা যাচ্ছি এবং সবচেয়ে কম সময়ে। এতে মাও খুশি, হাজবেন্ডও খুশি, আর আপনিও খুশি। যাই হোক, আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে পৌঁছে গেছি। এখানে লাওয়াছড়া নিয়ে আমাদের ডিটেলস একটা ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আপনারা সেটা সময় করে দেখে নেবেন। লাওয়াছড়া জাতীয় উদ্যান মূলত একটি সবুজের স্বর্গরাজ্য। এখানে পশু পাখি আছে প্রচুর, এটা পশু পাখিদের জন্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এখানে আপনি যদি মনে করেন যে চিড়িয়াখানায় যেভাবে আপনি পশু পাখি দেখেন ওইভাবে অনেক পশু পাখি দেখতে পারবেন, তাহলে ভুল ভাবছেন। এখানে আপনি পশু পাখি খুঁজে খুঁজে দেখতে হবে, কারণ এরা তাদের মতো ঘুরবে ফিরবে। আপনার সঙ্গে যখন যেটা দেখা হবে সেটা আপনার ভাগ্য হতে পারে ভালো, আপনার ভাগ্য ভালো যদি হয় তাহলে আপনি অনেক পশু পাখির দেখা পেতে পারেন, নতুবা আপনাকে শুধু গাছপালা দেখে শান্তি পেতে হবে। এখানে আপনি অন্য পশু পাখি দেখেন আর না দেখেন, বানর দেখতে পাবেন, এটা আপনি দেখবেনই। অন্য কিছু আপনাকে হতাশ করলেও বানর আপনাকে হতাশ করবে না, সে আপনাকে খুব আনন্দ দেবে। মিথিশা রাখতেছে, মিথিশা রাখতেছে, ওর হাতে দিও না, ওই যে দাও রাখতেছে। আয় আয় আয়, একটু কাছে দিয়ে দাও। ওর হাতে দিয়ে দিও না, আমি তো
না না, ও ভয় পাবে, ওরাতে দিও না। হ্যাঁ প্রবেশ করতেছি, যাও যাও নিচু যাও। এই যে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে প্রবেশ পথ এইদিকে, লেখা দেখো না, টিকিট দেখা। কিভাবে ডাকতেছিল, ডাকতেছিল। ছাড়া জাতীয় উদ্যান, আসো আসো হেবি, আসো, চলো চলো, দেখো ধরে পাপা, আসো আসো আসো, চলো চলো, আসো 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 আসো, আমি আছি তো। কেমনে হাঁটতেছিল, আমি আছি তো বাবা, আসো। আছে চোখ আছে, হ্যাঁ দাঁড়াচ্ছে না পাপা, এই যে এই যে এই যে এই যে ওই দেখো, এখানে হবে, এখানে হবে। ভাই এখানে তো মন চাই যে সারাদিন মধ্যই গোসল করেন, হ্যাঁ গোসল করে ফেলেন। লাউছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days এর শুটিং স্পট রেল লাইন। এই সেই রেল লাইন, এখানে সেই সিনেমার শুটিং হয়েছিল। বনে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র আমার আছে জল এর শুটিং স্পট লাউছড়া জাতীয় উদ্যানের স্পট। এই সেই অনেকক্ষণ ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘোরাঘুরির পরে আমরা মাধবপুর লেকের দিকে রওনা হচ্ছি। মাধবপুর লেক সম্পর্কে আমাদের একটা ডিটেলস ভিডিও আছে, যেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে সময় করে দেখে নেবেন। আমাদের প্রত্যেকটা ভিডিওই অনেক বেশি ইনফরমেটিভ, আপনারা দেখলেই বুঝবেন। আশা করি সেগুলো আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে আপনাদের ট্যুর কমপ্লিট করার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে আপনাদেরকে যত দূর সম্ভব ইনফরমেশন দেওয়ার। যেতে যেতে আমরা অনেক রাবার বাগান দেখছিলাম, সারি সারি রাবার গাছ, যেখানে সুন্দর করে চাষিরা প্রত্যেকটা রাবার গাছে ছোট ছোট হাড়ি বেঁধে রেখেছিল রাবার সংগ্রহের জন্য, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। পাহাড়ে উঁচুতে উঠতে হবে লেক দেখার জন্য। ওয়াও, জাস্ট ওয়াও। চুমুকে স্বাদ ন্যাশনাল টি কোম্পানির। এখানে পার্পেল কালারের শাপলা ফুল ফুটেছে লেকে, যা এই লেকের সৌন্দর্য আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে। পার্পেল কালারের শাপলা খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই চমৎকার। ওয়াও, লেকের একটা ভিউ নেই। এই যে মিতু মাধবপুর লেকে একটু জল কেলি করতেছে। লেকের ভিউটা খুবই সুন্দর, পার্পল কালারের শাপলা লেকের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওয়াও, গলা শুকিয়ে যাচ্ছে, আমি একাই তো সব পানি। ভাই লেটস গো, চলেন আমরা এখন পাহাড়ে উঠতেছি। ভিউ দেখাবো। চলেন, ময়নাল ভাইয়ের সাথে গেলে নাকি পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখা যাবে। সে অনেক বলাতে
উঠার সাহস পাইলাম, তা না হইলে এই গরমে এই রোদের মধ্যে এনার্জি ছিল না ওঠার জন্য। না, উপর থেকে লেকের তো একটা সুন্দর ভিউ পাওয়া যাবেই। এই লোকটা সামলাতে পারলাম না। ওয়াও, চা বাগানের ভিউ। এখান থেকে লেকেরও সুন্দর একটা ভিউ পাবেন। আমার দোকানে কি কি পাওয়া যায়? লেবুর শরবত এই গরমের সবচেয়ে উপকারী একটা জিনিস। আপনি তো মানে বরফ দিয়ে বানান না? বরফ দিয়ে, ঠান্ডা আছে, ফ্রিজের বরফ মামা। লাস্টারে বরফ দেন না? ঢাকা শহর দিয়ে তো লাস্টের বরফ দিয়ে নাকি চালায়? আমরা যে বরফ ব্যবহার করি এটা হচ্ছে ফ্রিজের বরফ। অবশ্য আমরা ওইটা খাই অভ্যস্ত। লাশের একটা গন্ধ, ফ্লেভার পাওয়া যায়। এখান থেকে পাহাড়, চা বাগান এবং লেক সবকিছুর ভিউ অসাধারণভাবে দেখা যায়। এই একটা ভিউ পয়েন্ট থেকে আপনি একই সাথে চা বাগান এবং মাধবপুরের লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই লেক, এই পাহাড় থেকে এই লেকের এবং চা বাগানের অসাধারণ একটা ভিউ পাবেন, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আমরা প্রচন্ড রোদ আর গরমের কারণে নেমে যাচ্ছি। বেশিক্ষণ থাকা পসিবল হলো না। পাহাড়ি পথ, নামার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর বৃষ্টির সময় তো কোনো কথাই নেই, তখন আরো বেশি সাবধানতা অবলম্বন করে পাহাড় থেকে নামবেন বা উঠবেন। ভাই মাধব লেকে ঘুরলেন, মাধব লেকের অভিজ্ঞতা বলুন। মিথিশা এখন কমলা খাচ্ছে, পাপা ফেলে না। না, ও বিস্কুট খায় না, বিস্কুট খায় না, ছোট বিস্কুট খাবে না, ধরেন বিস্কুট খায় না। আমরা পাইলাম যে ভোটের জন্য ভোটের জন্য বিস্কুট দিচ্ছি আপনাদের। নির্বাচন কবে এখানকার? ও তাই, সবই আসবে আর সব ঘুরতে আচ্ছা, শুধু ভোটের সময় আপনাদের কাছে আছে, পরে আর আসে না? ভোট নেওয়ার সময় খুব ভালো, ভোট হয়ে যাবে তারপরে আপনি চিনি না, আপনার দরকার নাই, এখন আপনার খুব এখানে জনপ্রিয় কে বেশি আছে? এখানে চেয়ারম্যান আছে। চেয়ারম্যান জনপ্রিয়, পাস করবে কি এখানে? পাস কে করবে স্যার? এখন 5-6 জন আছে। আচ্ছা, 6 জন আছে মোট প্রার্থী। হ্যাঁ, কে পাবে কে পাবে না স্যার ওইটা আমরা জানি। আচ্ছা আচ্ছা, এমনি কোনো সময় খাই না, আর এখন সে বিস্কুট নিল। আম্মু এদিকে তাকাও, বাবুদের চুপ বড়, পেট বড়, যতই খাবে তো কি হবে? এই কামড় দিবি, কামড় দিবি, এই কামড় দিলে কামড় দিবি। মাধবপুর লেক থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম এখানকার সবচেয়ে সুন্দর চা বাগান দেখতে, যেটাকে এখানকার স্থানীয়রা দার্জিলিং বলে। আমরা যাচ্ছিলাম নূরজাহান টি এস্টেটের মধ্য দিয়ে। এখানে যেতে যেতে আপনারা দেখবেন কখনো সমতল চা বাগান, কখনো বা উঁচু টিলার উপর চা বাগান। দুটোই অসম্ভব সুন্দর এবং সৌন্দর্য ধরে রেখেছে, সবগুলোই আপনাকে মুগ্ধ করে তুলবে। আঁকা বাঁকা অজগর সাপের মতো এখানকার পাহাড়ি রাস্তাগুলো চলে গিয়েছে।
এখানে যেতে যেতে আপনারা নানা রঙের ফুল ফল এবং জুম চাষের সবজি ফল এগুলোও দেখতে পারবেন। আপনার নয়ন ভরে যাবে সবুজের সমারোহে, সবুজের চা বাগান দেখে। সবুজের সমারোহ দেখতে দেখতে কখন যে সময় চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। এত সুন্দর মনে হচ্ছিল এখানেই থেকে যায়, যদি এখানে আমার ছোট্ট একটা ঘর থাকতো আর আমি সেখানে থাকতে পারতাম পরম সুখে, খুব ভালো হতো। এত সুন্দর জায়গা আমার খুব ভালো লাগে। পাহাড় গাছপালা সবুজ এগুলো আমার বরাবরই খুব পছন্দ। যারা আমার মতো প্রকৃতি প্রেমিক, প্রকৃতি পছন্দ করে তাদের জন্য শ্রীমঙ্গল এক অনন্য জায়গা, যেখানে গেলে তার ভালো লাগতেই হবে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিং টি গার্ডেনের দিকে। এই টি গার্ডেনটা আসলেই অনেক সুন্দর, এটা অনেক উঁচু ও পাহাড়, এই জন্য এটার নাম দিয়েছে দার্জিলিং টি গার্ডেন। খুব সুন্দর জায়গাটা, এখানকার নিরিবিলি পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ আপনাকে মুগ্ধ করবে। এত নিরিবিলি জায়গা আসলে অনেক ভালো লাগে। আমরা যারা ঢাকা শহরে থাকি এই যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে আমাদেরকে এরকম একটা জায়গায় যাওয়া উচিত, যেখানে গেলে আপনার সবকিছু ভুলে যাবেন, সবকিছু সুন্দর লাগবে, শুধু শান্তি আর শান্তি, চোখের শান্তি, মনের শান্তি, হৃদয়ের শান্তি, খুব ভালো লাগবে আপনাদের। একদিনের ট্যুরে আপনারা অনেকটা ঘুরে আসতে পারবেন। এখানে একদিন আপনার জন্য যথেষ্ট এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আপনি যদি একটু বেশি সময় পান তাহলে তো কথাই নাই। এখানকার যত দর্শনীয় স্থান আছে, যত কিছু আছে, সবকিছু আপনি খুব সুন্দর করে দেখে নিতে পারেন। আমরা যেহেতু একদিনের ট্যুর এর জন্য গিয়েছিলাম, এই জন্য আমরা সব জায়গায় কভার করতে পারবো না, কিন্তু আমরা স্পেশাল যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলা সবকিছুই আমরা রেখেছি, আমরা সবকিছুই যাওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আমরা চলে এসেছি দার্জিলিং টি গার্ডেনে। আমি মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম, এত সুন্দর। আমাদের দেশটাও কত সুন্দর, তাই না? কত সৌন্দর্য আছে আমাদের দেশের মধ্যে। আমরা কিন্তু অনেকেই অনেক জায়গায় যাই না, দেখি না, সৌন্দর্য দেখি নাই আমাদের দেশের। আমাদের দেশটাও অসম্ভব সুন্দর, অনেক সুন্দর। আমরা বিদেশে ঝুঁকি, বিদেশের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে চাই, দেশের বাইরে যেতে চাই, যে তাদের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চাই, কিন্তু আমাদের নিজের দেশেই যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর মনোরম পরিবেশ আছে, সেটা অনেকেরই অজানা বা অনেকে জেনেও যায় না যে দেশের জিনিসের প্রতি আসলে আমাদের ভালোবাসাটা একটু বেশি থাকা উচিত, যেটা আমাদের মধ্যে একটু হলেও কম আছে। এই শ্রীমঙ্গলে এসে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে শ্রীমঙ্গল কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। কোনো জায়গায় ওইভাবে আমি ময়লা আবর্জনা দেখি নাই। এত সুন্দর, খুব পরিপাটি একটা শহর। আমরা এখানে এসে সৌন্দর্য উপভোগ করছিলাম আর কিছু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমার খুব ভালো লাগছিল, আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। মিথিশা আমার সঙ্গে এসে একটু ছবি তুললো, আমার খুব ভালো লাগছিল। আসলে মনে হচ্ছিল যে আমি একদম ছোট বাচ্চা হয়ে গেছি, ছোটবেলার মতো ভালো লাগছিল। আমার খুব মজা করছিলাম আমি আর মিথিশা, মনে হচ্ছিল আমি যেন মিথিশার বয়সী, এমন ভালো লাগছিল। এটা আসলে ছোট বড় সবারই একটা ভালো লাগার জায়গা। মিথিশারও খুব ভালো লাগছিল, ও খুব এনজয় করছিল। এই পাহাড়ে সে হাঁটছিল, হাঁটাহাঁটি করছিল, সে চায়ের গাছগুলা ধরে ধরে দেখছিল, ছবি তুলছিল, অলস হয়নি, সে খুব পছন্দ করছিল। আমরা সবাই খুব এনজয় করছিলাম। এই পাহাড়টা আসলেই এত সুন্দর, অনেক বেশি সুন্দর, সবগুলাই সুন্দর, আপনার এটা বেশি সুন্দর। একদম থাকে থাকে মনে হচ্ছে যে চা গাছগুলা সাজিয়ে রাখা হয়েছে, এত সুন্দর লাগছিল। পরতে পরতে সবুজ, অনেক সুন্দর। আমরা একটু সবুজ গাছপালা ধরে ধরে দেখছিলাম। মিথিশা খুব মজা করছিল, চা পাতা ধরছিল, সে খুব আনন্দ পেয়েছে। এরপর আমি, মিথিশা, একটু মেহেদি সবাই মিলে ভিডিও করলাম, একটু ছবি তুললাম। আমি মেহেদিকে ভিডিও করে দিচ্ছিলাম, মইনুল ভাইয়া আমাদের ছবি তুলে দিচ্ছিল, তারও কিছু ভিডিও আর ছবি তুলে দেয়া হলো। আমরা
আসলে এখানকার সৌন্দর্যই দেখবো নাকি ছবি তুলবো, ভিডিও করব, এটাই বুঝতে পারছিলাম না। এত সুন্দর লাগছিল। আর আমি পার্সোনালি গাছ খুব পছন্দ করি, এই জন্য আমার আরো বেশি ভালো লাগছিল। আমার মেয়েটাও প্রকৃতি প্রেমী, সেও খুব পছন্দ করছিল। তারপর আমরা ছবি ভিডিও করে তারপর এখানে কিছুক্ষণ গাছপালা দেখছিলাম, পাহাড়টার সৌন্দর্য উপভোগ করছিলাম। মিথিশাকে তো এখান থেকে আসবেই না, সে আসবে না। যখন আমরা রওনা দিব তখন সে কান্না শুরু করে দিল। সে এখানে হাঁটবে, থাকবে, এইদিকেই থাকবে, আর আসবে না, এরকম একটা করছিল। তাকে অনেক জোর করে কষ্ট করে আনা হয়েছে। আস্তে আস্তে পথের ধারে দেখলাম খুব সুন্দর জবা ফুল ফুটে আছে। অনেক ফুল ছিল, পাহাড়ি ফুল। জবা ফুলটা আমাদের চেনা, এই জন্য চিনলাম। আরো অনেক ফুল ছিল যেগুলো অচেনা, অজানা। অনেক ধরনের ফুল ছিল, অনেক সুন্দর। জুম চাষের আনারস, এরকম সারি সারি জুম চাষ, আনারস চাষ করতেছে পাহাড়ে। আনারস ধরেও আছে কিছু গাছে, দেখতে পাবেন এই যে আনারস। আর এই রাস্তার দুই পাশে এরকম জবা ফুল, খুবই সুন্দর। তারপর মেহেদি একটা জবা ফুল ছিঁড়ে আমাকে দিল, আমি সেটা মিথিশার মাথায় পরিয়ে দিলাম। সে খুব রাগ করেছিল তাকে নিয়ে আসার জন্য। তারপর যখন ফুল দিলাম সে একটু একটু করে একটু খুশি হলো। সে প্রথমে আসতে চায়নি, তো আমরা তাকে জোর করে নিয়ে আসছি, এই জন্য তার মনটা একটু খারাপ ছিল। তারপরে আমরা আরেকটু এইদিকে ওদিক দেখছিলাম, এখানে আনারস বাগান ছিল। ইতিমধ্যে অনেক বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, আমাদের ক্ষুধা পেয়েছে। আমরা যাচ্ছি, এরপরে আমরা খাবার খেয়ে তারপরে আমরা নীলকণ্ঠের দিকে যাব। আমরা এখানে যেতে যেতে এখানে আই লাভ শ্রীমঙ্গল লেখা যে সিম্বল ছিল ওখানে গেলাম। ওখানে গিয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। এটা আমার খুব ভালো লেগেছে। ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম সুন্দর করে প্রত্যেকটা জায়গার সঙ্গে আই লাভ জায়গার নাম দিয়ে এরকম ছিল, সবাই সেখানে গিয়ে ছবি তুলে। এটা আমাদের দেশেও শুরু করছে, খুব সুন্দর লাগছে। যে বাইরের দেশে যদি কেউ আসে, বা আমিও তো সব জায়গার নাম জানি না বা জানবো না, এটার জন্য কিন্তু আমি সেই জায়গাটা জানলাম, চিনলাম, পরিচিতি পাইলাম। আর অন্য দেশ থেকে যারা আসবে তারাও আমার দেশকে চিনবে যে এই জায়গাটার নাম এটা। এটা একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, খুব ভালো লেগেছে আমার। এটা সারা বাংলাদেশে এরকম প্রত্যেকটা জেলা হোক, উপজেলা হোক, প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা পয়েন্টে করে এরকম করে একটা সিম্বল করা উচিত। তাতে প্রত্যেকটা মানুষ তার এলাকাকে চিনবে, বা প্রত্যেকটা মানুষ সেই জায়গাটাকে চিনবে, জানবে। খুব ভালো লেগেছে এটা। তারপর আমরা ছবি ভিডিও করে আসলাম। মিথিশা পাশে কয়েকটা ছাগল দেখেছে, সে ছাগল দেখে তাদের পিছন পিছন চলে গেছে। সে পশু পাখি দেখলেই তার হইছে, সে তার পিছন পিছন দৌড়। মিথিশাকে নিয়ে কি যে করি। যাই হোক, আমরা এরপরে আমাদের সিএনজিতে উঠে গেলাম। আমরা এরপরে খেতে যাব, খুব ক্ষুধা পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। আমরা খাবার জন্য হোটেলে চলে আসলাম। আমরা যে হোটেলে খেয়েছিলাম সেটা ছিল মেজবানি রেস্টুরেন্ট। এটার অপোজিটে ছিল গ্র্যান্ড সুলতান হোটেল, এটা একমাত্র 5 স্টার হোটেল শ্রীমঙ্গলের। এখানে রংধনু রেস্টুরেন্ট ছিল, মেজবানি রেস্টুরেন্ট ছিল, আরো অনেক রেস্টুরেন্টই ছিল। আমরা মেজবানি রেস্টুরেন্টে গিয়েছিলাম। মেহেদি ভাই অনেক ক্ষুধার্ত, হোটেল দেখে মেহেদি ভাই খাবার জন্য থেমে গেছে। মেহেদি ভাই খাওয়ার জন্য বসে পড়ছে। আমরা চলে গেলাম মেজবানি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা প্রচন্ড ঘেমে অবস্থা খারাপ, প্রচন্ড গরম ছিল, সবাই খুব ক্লান্ত। তারপর আমরা খাবার অর্ডার করলাম, আমাদের খাবার আসলো। আমি চিকেন, মেহেদি বিফ, আর মইনুল ভাইয়া যেহেতু মাংস এরকম পছন্দ করে না, সে মাছ নিয়েছিল।
এখানের খাবারগুলা অসাধারণ ছিল, একদম এত মজা ছিল। ওদের প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজার ছিল, খুব ভালো ছিল। আপনারা গেলে মেজবানিতে অবশ্যই ট্রাই করতে পারেন, এটা খুব ভালো ছিল। ওদের খাবারের মান এবং দামও মোটামুটি খুব ভালোই ছিল, অনেক মজার ছিল। আমরা খুব তৃপ্তি সহকারে এই গরমের মধ্যে খুব তৃপ্তি সহকারে এখানে খেয়েছিলাম। খুব সুন্দর ছিল খাবারগুলো। মিঠি সহ মজা করে খেয়েছে, সে খেতে খেতে অনেক দুষ্টুমি করছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বের হয়ে গেলাম, যাচ্ছিলাম আমাদের নেক্সট গন্তব্য নীলকণ্ঠের চা। যেতে যেতে রাস্তার ধারে দেখলাম অনেক আনারস, এত সুন্দর আনারস। পাহাড়ি আনারসের কথা তো আমরা সবাই জানি যে এটা অনেক মজার হয়, তো দেখে আমরা থেমে গেলাম। তারপর আমরা আনারস অর্ডার করলাম, আনারস খেলাম। এত মজার আনারস, মানে এত ঘ্রাণ, মানে আপনার পাশ দিয়ে গেলে আপনি ঘ্রাণে আপনার পাগল করে দেবে, এত সুন্দর ঘ্রাণ ছিল। তারপর এত মিষ্টি, অনেক মজার ছিল। আমার এখনো মানে মনে করলে আবারও মনে হয় যে আমি আবার আনারস খাওয়ার জন্য শ্রীমঙ্গল যাই, এত মজার ছিল। আমি আসার সময় অনেক নিয়ে এসেছি, এটা যেহেতু পচনশীল এই জন্য আমি অল্পই আনা লাগছে, না হলে আমি মনে হয় পুরাই নিয়ে আসতাম, যতগুলা মামার কাছে ছিল আমি সব নিয়ে আসতাম। যাই হোক, আমরা আনারস খাচ্ছিলাম। আনারসের অপোজিট, রাস্তার অপোজিটেই ছিল রাবার বাগান। আমরা একটু রাবার বাগানেও গিয়েছিলাম। রাবার বাগানে এত সুন্দর করে যে রাবার সংগ্রহের যে বিষয়টা, চাষিরা রাবার সংগ্রহ করার জন্য হাঁড়ি পেতেছে। এই যে আপনারা দেখেন কি সুন্দর করে হাঁড়ি পেতেছে। এরা কিন্তু হাঁড়ি পেতে রেখে যায়, তারপরে এরা একটা নির্দিষ্ট সময় পরে এসে হাঁড়িগুলা নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে তারা রাবার সংগ্রহ করে। সেটা খুবই সুন্দর ছিল। হাঁড়িগুলা সারি সারি গাছে, প্রত্যেকটা গাছে হাঁড়ি বাঁধা ছিল, খুব সুন্দর। যাই হোক, আমরা আনারস খেয়ে এখান থেকে বেরিয়ে পড়ছি নীলকণ্ঠের চায়ের দিকে। আপনারা আমাদের আনারসের একটা ডিটেলস ভিডিও পেয়ে যাবেন, সময় করে দেখে নেবেন আশা করি। যেতে যেতে আমরা রাস্তার ধারের সৌন্দর্য উপভোগ করছিলাম, সমতল চা বাগান। এখানকার সমতল চা বাগানটাও অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল। তারপরে এখানে যেতে যেতে এদিকে চা গবেষণা ইনস্টিটিউট ছিল, সেখানে আমরা যেহেতু আমাদের সময় স্বল্পতা, এই কারণে আমরা যেতে পারি নাই। এখানে আসলে ঘোরার অনেক জায়গায় আছে, আমরা যেহেতু একদিনে এটা ঘুরবো, একদিনের জন্য এসেছি, এই জন্য আমরা আসলে সব জায়গায় ঘুরতে পারি নাই। আপনারা যদি একটু সময় নিয়ে আসতে পারেন তাহলে এখানে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে, ঘুরতে পারবেন। শ্রীমঙ্গলের সমতল টি গার্ডেন, সবুজের মেলা বলা যায়, একদম সমতল ভূমিতে। অবশ্যই কিছুদিন আগেও এখানে পানি ছিল না, কিন্তু এই বৃষ্টি আসার পরে এই চা কালারের রঙই চেঞ্জ হয়ে গেছে, সবুজের সবুজা। অনেক সুন্দর লাগতেছে আসলে, এটা চমৎকার না আসলে বলে। যাই হোক, আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য নীলকণ্ঠের চা। এখানে চলে আসলাম আমরা। নীলকণ্ঠের চা নিয়ে আমাদের একটা সুন্দর একটা ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সেখানে এখানকার চায়ের দাম, এখানে চা কেমন, সবকিছু ডিটেলস দেওয়া আছে। আশা করি আপনাদের সেটা উপকার হবে, আপনারা জেনে উপকৃত হবেন। যাই হোক, আমরা নীলকণ্ঠের চা খেয়ে বের হয়ে গেলাম। আমাদের যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে। যেতে যেতে দেখছিলাম আবার কিছু রাবার বাগান এবং সুন্দর করে সারি সারি করে রাবার বাগানের যে প্রত্যেকটা গাছের সঙ্গে এভাবে হাঁড়ি বাঁধা, দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা দেখছিলাম, আপনাদেরকে তো হাঁড়ি বাঁধা রাবার বাগান দেখিয়েছি। আমরা দেখতে পাচ্ছি জালালাবাদ গ্যাস ফিল্ড, শ্রীমঙ্গলের দেশের অন্যতম গ্যাস ফিল্ড। আমরা আপনারা নীলকণ্ঠ থেকে শহরের দিকে যাওয়ার সময় পড়বে।
আমরা ফিরতে ফিরতে মেঘ করছিল, প্রচুর মেঘ করে এসেছে। বৃষ্টি নামবে তখন আমরা তাড়াতাড়ি ছুটে চলেছি যে বৃষ্টি নামার আগে যেন আমরা স্টেশনে পৌঁছে যাই। আবার সময়ও হয়ে গেছে ট্রেনের, যে দেরি না হয়ে যায়। তাড়াতাড়ি যাচ্ছি, যেতে যেতে দেখলাম প্রচুর অন্ধকার হয়ে আসছে, মেঘ করেছে, অনেক ধুলা বাতাস। আমাদের গাড়ি ঝড়ের গতিতে চলছে। আমরা শুধু এখন ভাবছি তাড়াতাড়ি বৃষ্টি নামার আগেই যেন আমরা স্টেশনে পৌঁছাই। যাই হোক, আমরা সময় মতো পৌঁছেও গেলাম। তারপর মেহেদি আমাদের ড্রাইভারের সঙ্গে কথা বলছিল, তাকে ধন্যবাদ জানাচ্ছিল। সেও খুব খুশি আমাদেরকে নিয়ে সারাদিন ঘুরে। তারপরে সে আমাদের সঙ্গে একটু সেলফিও তুললো, ও তার অনেক ভালো লেগেছে। আমরা এখন আমাদের ট্রেন প্রায় চলে এসেছে। ঢাকার উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণের মধ্যে শ্রীমঙ্গল স্টেশন থেকে। সারাদিন অনেক ঘোরাঘুরির পর আসলে খুব টায়ার্ড। আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তখন মিতিশা ওর পাপার কোলে চিপস খাচ্ছিল, পাশে একটা পথ শিশু সে তাকিয়েছিল। আমার মেয়েটা দেখেই মেয়েটাকে চিপস দিল, মেয়েটা হাতেই আমার মেয়েটা চিপস দিয়ে দিল। আমার মেয়েটা এত লক্ষ্মী, মাশাআল্লাহ। আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে অনেক বড় করে, অনেক বড় মনের মানুষ করে, যেন মানুষকে সারা জীবন সাহায্য করতে পারে, মানুষের পাশে থাকতে পারে। যাই হোক, তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি, অনেক বৃষ্টি। একদম এত গরমের মধ্যে একটা শান্তির দিচ্ছিল, আমাদেরকে প্রশান্তি দিচ্ছিল এই বৃষ্টি, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছিল। মিথিশা বৃষ্টি খুব এনজয় করছিল। সে বৃষ্টি ছোঁয়ার জন্য অনেক ট্রাই করছিল, আমরা তাকে বারবার মানা করছিলাম, কিন্তু সে দূর থেকেই সে চেষ্টা করছিল বৃষ্টি ধরার। বৃষ্টি সে খুব পছন্দ করে। বৃষ্টি আসলে পছন্দ করে না এমন কেউ নাই, সবাই বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি নামলে মিথিশা বাসায়ও বারান্দায় বসে বসে বৃষ্টি দেখে, সে বৃষ্টি খুব পছন্দ করে। বৃষ্টি দেখতে দেখতে ঠান্ডা হওয়ায় ভালোই লাগছিল। যে গরমটা ছিল, প্রচুর গরম ছিল, সে গরমটা আর ছিল না বৃষ্টিতে, সেটা ঠান্ডা হয়ে গিয়েছিল। শীতল বাতাসে আরো শান্তির পরশ দিচ্ছিল। আমাদের ট্রেন আসার সময় লেট করেছিল, এখন যাওয়ার সময়ও কিছুটা লেট। আপনারা ট্রেনের সময় আপনার কতটা লেট করছে, কি করছে না, বা সময় মতো আসবে কিনা, এটা কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। যাই হোক, আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়ব। বৃষ্টি হচ্ছে প্রচুর, আমরা ট্রেনে উঠছি। অনেক ভিড় ছিল। যাও ওঠো, আচ্ছা নামতে দাও, আগে নামতে দাও। পাপা ট্রেন চলে আসছে আমাদের, ট্রেন 40 মিনিট লেট। আমাদের সিট 29। আমরা আমাদের সিটে বসে পড়লাম, তারপরে বৃষ্টি বিলাস করছিলাম, খুব ভালো লাগছিল। হাত ভিজাতে ভিজাতে আমি আসছিলাম। বৃষ্টি আমার অনেক পছন্দ, আর ট্রেন জার্নি তো পছন্দই, আমার অনেক ভালো লাগে। আমার ট্রেন জার্নিটা ভালোই লাগে হাত বের করে দিয়ে হাতটা রাখার জন্য, আমার খুব ভালো লাগে। যদিও মেয়েদের জন্য আমি এটা পারি না, সবসময় এসি বগি কাটে, যা আমার ভালো লাগে না, ওটাতে আমি হাতটা বের করতে পারি না, এটা আমার খুব খারাপ লাগে। যাই হোক, আমি হাত ভিজাতে ভিজাইতে আসছিলাম, এত সুন্দর লাগছিল, আমার মনে চাচ্ছিল আমি গলা ছেড়ে গান গাই, আমার খুব ভালো লাগছিল। মিথিশাও একটু হাত বাড়িয়ে দিচ্ছিল একটু ভেজানোর জন্য হাত। আমরা খুব এনজয় করতে করতে আসছিলাম, কি যে আনন্দ লাগছিল। তবে অবশ্যই আপনারা কিন্তু এরকম হাত ভেজানোর সময় বা হাত বের করে দিবেন, একটু সাবধানে থাকবেন, অনেক সময় কিন্তু অনেক গাছে বাঁধতে পারে বা হাতে সমস্যা হতে পারে, দেখে শুনে করবেন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবুজ গাছপালা যেন আরো সতেজ হয়ে উঠেছিল, এত সুন্দর লাগছিল প্রকৃতিটা। বৃষ্টির পরে প্রকৃতি কিন্তু নতুন রূপে, নতুন
ছন্দে জেগে ওঠে, যেটা অনেক সুন্দর। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। যাই হোক, আস্তে আস্তে এখানে দেখলাম যে বৃষ্টির মাঝে একটু সূর্য উঁকি দিচ্ছিল, যেটা দৃশ্য এত ভালো লাগছিল। সূর্যটা বারবার উঁকি দিচ্ছিল, আবার মেঘে ঢেকে যাচ্ছিল, আবার বৃষ্টি, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। কি একটা যে মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, খুবই ভাল লাগছিল। তবে বিদ্যুৎ চমকানোটা একটু ভয় ভয় করে যে কি হয়, কিন্তু মানে ভালোই লাগছিল। প্রকৃতির এই যে বিভিন্ন রূপ, এই রূপগুলো সব সব রূপেই আসলে প্রকৃতি সুন্দর। প্রকৃতির সুন্দরের শেষ নেই। প্রকৃতি যেভাবেই থাকুক, যে রূপেই থাকুক, প্রকৃতি সুন্দর, সব সময় সুন্দর। তারপরে ট্রেনে একজন হকার খেলনা নিয়ে আসছিল বাচ্চাদের। আপনার বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন, নিজস্ব প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। মেহেদি কিনতে চাইলে আমি কিনতে দিলাম না, কারণ ততক্ষণে মিথিশা ঠান্ডায় ঘুমিয়ে পড়েছে। আমাদের ট্রেনটা ছুটে চলেছে দ্রুত গতিতে। মনে হচ্ছিল বাইরের ঝড়ের সঙ্গে যেন পাল্লা দিয়ে ছুটছে, এত দ্রুত ছুটছে। খুব ভালো লাগছে, ঠান্ডা হাওয়া। ঠান্ডায় আসলে ভালো লাগছিল। সকালের দিকে অনেক গরম ছিল, সারাদিনই প্রচুর গরম ছিল, গরমে খুব কষ্ট হচ্ছিল। এই শান্তির বৃষ্টিটা হওয়ার পরে ভালো লাগছিল। এই প্রকৃতির সৌন্দর্যটা নিতেও ভালো লাগছিল, এটা দেখতেও ভালো লাগছিল। শ্রীমঙ্গলে অনেক দর্শনীয় স্থান আছে। বাইক্কা বিল, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, লাউছড়া জাতীয় উদ্যান, নীলকণ্ঠের 7 রঙের চা, তারপরে মাধবপুর লেক, 71-এর বৌদ্ধভূমি, দৃষ্টিনন্দন জান্নাতুল ফেরদৌস মসজিদ, সীতেশ বাবুর চিড়িয়াখানা, চা গবেষণা কেন্দ্র, চা জাদুঘর, অনেক কিছু। আমাদের যেহেতু সময় ছিল না, এই জন্য আমরা ওইভাবে যেতে পারি নাই। এখানকার সব যেগুলা দেখার আমরা দেখেছি। এখানে কিন্তু বাইক্কা বিল যেটা, সেখানে আপনারা যদি শীতের দিন আসেন তাহলে আপনারা অতিথি পাখি দেখতে পারবেন। তাছাড়া অন্য সময় গিয়ে ওখানে আসলে এই গরমের মধ্যে দেখার কিছু নাই। শীতের দিন হলে দেখার অনেক কিছু আছে। আমরা আস্তে আস্তে দেখছিলাম বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জোরে জোরে। খুব ভয়ই করছিল অন্ধকারের মধ্যে। যাই হোক, আমরা শহরের দিকে চলে এসেছি আস্তে আস্তে। আজকে সারাদিনের জার্নিটা খুব ভালোই ছিল, আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আপনারা সময় পেলেই যে কোনো সময়ই ঘুরে আসবেন, যে কোনো জায়গা থেকে, কোনো অজুহাত নয়। ঘোরা মানুষের জীবনের অনেক বড় একটা অংশ। ঘোরাঘুরি করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সব ভালো থাকে। আপনারা চেষ্টা করবেন মাসে একবার না হলেও অন্তত 6 মাসে একবার ঘোরাফেরা করার। ঘুরলে শরীর, মন, আত্মা সব ভালো থাকে। ছোট বাচ্চা আছে বলে যে ঘুরতে যাবেন না, এটারও কোনো কারণ নাই। কারণ আমার মতো এত ছোট বাচ্চা নিয়ে এত ঘোরাঘুরি কেউ করে নাই। আমার বাচ্চার বয়স মাত্র এখন 20 মাস। ওকে আমরা অনেক ছোটবেলা থেকে ঘোরাঘুরি করি। ও 15 দিন বয়স থেকে ঘোরাঘুরি শুরু করেছে। ও এই বয়সে এত পরিমাণ ঘোরাঘুরি করেছে, আমিও ওর এত বছর বয়সে ওর সমান ঘোরাঘুরি আমার হয়েছে। ও এত ঘুরছে। বাচ্চাকে আপনারা যেভাবে তৈরি করবেন ওরা সেইভাবেই তৈরি হবে। আপনারা সবভাবে ওদেরকে গড়ে নেবেন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি কমলাপুর রেল স্টেশন। সারাদিন ঘোরাঘুরি করে আমাদের অবস্থা একদম খারাপ, খুব টায়ার্ড আমরা। যদিও লাস্টে বৃষ্টি নেমে একটু হলেও স্বস্তি। ময়নাল ভাই আমাদের জন্য ওয়েট করছিল, সে আলাদা বগিতে ছিল, আমরা আলাদা বগিতে। আমরা নামলাম ঢাকা স্টেশনে, নামলাম। তারপরে মেয়েটি কথা বলছিল, আমরা কথা বলছিলাম। কথা বলে আসলে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা যে যার বাসায় যাব। আমাদের ট্রেন লেট করার জন্য আসলে আসতেও দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আমরা এখন বাড়ি থেকে যাব। বেরোচ্ছি ফাইনালি, আজকে ট্রাভেলে শেষ। মেহেদি ট্রেন থেকে নামতে নামতে উবার কল করেছিল, আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। আমরা বের হচ্ছি। বের হতে হতে আমরা একটু সেলফি নিলাম, যে আমাদের আসলে ঘোরার পরে কেমন চেহারা হলো এটা দেখার জন্য হয়তো। যাই হোক, তারপর আমরা চলে আসলাম, বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আমরা যখন বাসা থেকে নামলাম তখন রাত প্রায় 11:30।
যাই হোক, অনেক রাত হয়েছে, আমরা তাড়াতাড়ি নেমে পড়লাম। যাই হোক, আশা করি আমাদের সারাদিন আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। গুড নাইট, টাটা।